যে মুখ্যমন্ত্রী বাড়িতে কেউ বাংলা মিডিয়ামে পড়েনি সে মুখ্যমন্ত্রী বাংলা বাঙালির কথা খুব বলবেন। যে মুখ্যমন্ত্রী সমস্ত আইপিএস আইএসদেরকে, হিন্দি ভাষী আইএস আইপিএসদেরকে ঘিরে রেখেছেন, সেটা বাংলা ভাষা নিয়ে খুব আলোচনা করবেন। যে মুখ্যমন্ত্রী আজকেও দেখবেন, এখন ঘাটালে উনি ছিলেন, ডান দিকে বাঁ দিকে আইএস আইপিএস সবটাই, কিন্তু কেউটাই বাঙালি নেই। যে বাংলার মুখ্যমন্ত্রী যে মেয়েদের বলাৎকার হচ্ছে তারা বাঙালি নয়, এটা উনি প্রুফ করতে চাইছেন। যে মুখ্যমন্ত্রী ৮,০০০ স্কুল বাংলা মিডিয়াম স্কুল বন্ধ করে দিয়েছেন, তার বাঙালি প্রেম মানায় না। যে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা লক্ষ লক্ষ ভ্যাকেন্সি পড়ে আছে, সেখানে বাঙালি ছেলেরা চাকরি পাবে, চাকরি দিতে পারছেন না, ওনার থেকে বাঙালি আর বাংলা ভাষা নিয়ে শোনার আমার মনে হচ্ছে পশ্চিমবাংলা মানুষের উচিত নয়। না, প্রথম হচ্ছে অর্জুন সিং বাংলা এবং বাঙালি নিয়ে জ্ঞান দিতে পারছে, এটাই তো সবচেয়ে বড় বিস্ময়কর ব্যাপার। এর চেয়ে বড় বিস্ময়কর তো কিছু হতে পারে না যে অর্জুন সিং এর মতো লোক বাংলা এবং বাঙালি নিয়ে জ্ঞান দেবে। এক, ২ নম্বর হচ্ছে ইংরেজি মিডিয়ামে কেউ পড়তেই পারে। ইংরেজি মাধ্যমে পড়া মানেই যে বাংলার সম্মান করবে না, বাংলাকে সম্মান করবে না, এটা নয়। কিন্তু বাংলাকে সম্মান বা বাঙালিকে সম্মান করার অর্থ হচ্ছে যে আপনি বাঙালি মানেই বাংলাদেশি, বাংলা ভাষা মানে কোনো আর ভাষা নেই, বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা, এই বলে যে ১০ কোটির উপরে মানুষকে আপনি বিদেশি করে দিচ্ছেন, এটা বাংলার উপর অপমান, এটা বাঙালিদের উপর অপমান। এটা অর্জুন সিং বুঝছে না, বা অর্জুন সিং এর বোঝার মতো ক্ষমতা এখনো পর্যন্ত হয়নি। মমতা ব্যানার্জি যখন ভোট আসবে তখন বাংলার মেয়েকে চায়, উনি একমাত্র বাঙালি মেয়ে, বাদ বাকি কোনো বাংলার মেয়ে বাঙালি মেয়ে না, সবটাই উড়ে এসছে। উনি একমাত্র বাঙালি মেয়ে, উনি একমাত্র বাঙালি, বাদ বাকি এখানে কেউ বাঙালি নেই। উনি একমাত্র বাঙালি মুখ্যমন্ত্রী যিনি ওই গুজরাট থেকে নিয়ে এসে এখানে ক্যান্ডিডেট করলেন, ওই কি খান নাম আছে, ইউসুফ পাঠানকে। ওদিকে আপনার শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এসে ওনার কাছে বাঙালি লোক পাওয়ায়নি। উনি কীর্তি আজাদকে নিয়ে এসছেন, উনি খুব বড় বাঙালি। আমরা পশ্চিমবাংলা মানুষ হিসাবে, বাঙালি হিসাবে আমি একটা কথা বলবো, পশ্চিমবাংলা মানুষকে সঠিক জবাব দিতে হবে কি ভোট এলে আপনি বাঙালি করেন, ভোট চলে গেলে এই বাঙালিরা চাকরি পাবে কি করে, খাবে কি করে, রাস্তায় হাঁটবে কি করে, দুয়ারে দীঘা দুয়ারে সমুদ্র বানিয়ে দিচ্ছেন, আর আপনি বাঙালির কথা ভাবছেন। আপনাকে মানুষ সঠিক জবাব দেবে। ওটা উনি বুঝতে পারেননি। আসলে হেলিকপ্টারের আওয়াজ এখন শোনা শুরু করেছে আবার, মাঝখানে তো হেলিকপ্টারের আওয়াজ ছিল না। কেন্দ্রের অমিত শাহ, নরেন্দ্র মোদীরা ডেলি প্যাসেঞ্জারি করছিল না, ভোট আসলেই ডেলি প্যাসেঞ্জারি করতে হয়, ভোট আসলেই অর্জুন সিং এর মতো লোকেদের রাস্তায় নামতে হয়, মাঠে নামতে হয়, নয়তো কোনো মনই পাওয়া যায় না। অর্জুন সিং শুধু বোম মারতে ব্যস্ত থাকে, বোম বানাতে ব্যস্ত থাকে, আর বোম নিয়ে নির্বাচন আসতেই নেমে পড়েন। তো স্বাভাবিকভাবেই এখন ভোটের কথা এদের মনে পড়ে। দেখুন, সারা বছর জুড়ে কন্যাশ্রী চলে, রূপশ্রী চলে, সবুজ সাথী চলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ৯৫টা প্রকল্প সারা বছর ধরে বাংলার মানুষের জন্য চলে, শুধু ভোটের সময় নয়। শুধু ভোটের সময় এসে আমি এই দেবো ওই দেবো সেই দেবো বলে চলে গিয়ে তারপর দিল্লি গিয়ে ভোটের পর ভুলে যাওয়া নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কমিটমেন্ট রক্ষা করেন, এই সারা বছর বাঙালিদের সঙ্গে, বাংলার মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। আসলে আমাদের পাড়া আমাদের সমাধান না, আমাদের পাড়ায় তৃণমূল আসছে, সাবধান থাকুন। এই ৮ লাখ ১০ লাখ টাকা ৮,০০০ কোটি টাকা তো চুরি করতে হবে। আচ্ছা বলুন তো, এমপি তোমার, এমএলএ তোমার, কাউন্সিলর তোমার, চেয়ারম্যান তোমার, পঞ্চায়েত তোমার, বিডিও তোমার, এসডিও তোমার, পঞ্চায়েত সভাপতি তোমার, তারপরে পাড়ায় সমাধান করা দরকার। তো পাড়ায় সমাধান করার জন্য এদেরকে রাখা হয়েছে। আরে ইলেকশন এসছে, ইলেকশনে চুরি করতে হবে, সরকারি টাকা চুরি করবে, পুরো টাকাটা চুরি করবে না, এ তো স্বাভাবিক। অর্জুন সিং এর মতো লোক যিনি বোমগুলি পিস্তলের রাজনীতি করে, আমি তো বলছি ব্যারাকপুরের মানুষকে আমি সবার থেকে বেশি অভিনন্দন জানাই। আমার এতগুলো সাংসদ জিতেছে, আমার
ও ধরে নিন 3.25 ডজন সাংসদ আছে আজ কাছাকাছি, কিন্তু তাও আমি ব্যারাকপুরের মানুষকে আলাদা করে ধন্যবাদ জানাই। কারণ কি, ব্যারাকপুরের মানুষকে বোম, গুলি, রিভলভার, পিস্তল নির্বাচন কমিশনের সাহায্যে অর্জুন সিং যে রাজনীতি করেছিল, যে ভোটের রণনীতি সাজিয়েছিল, ব্যারাকপুরের মানুষ সেটাকে ভেঙে দিয়েছেন, সেটাকে প্রতিহত করেছে। এই বোম গুলির রাজনীতি অর্জুন সিং জানেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা যতদিন অর্জুন সিংকে নিয়েছিলাম ততদিন অর্জুন সিংকে বাড়ি থেকে বেরোতে দিইনি। তো এইসব লোক যত বাড়ি থেকে কম বেরোবে তত সমাজ, এলাকার পক্ষে মঙ্গল। আমাদের পাড়া আমাদের সমাধান। এই অর্জুন সিং এখন যে দল করে, অর্জুন সিং তো দু ধরনের দল করে, সময় আসলে তৃণমূল, আবার সময় চলে গেলে বিজেপি। অর্জুন সিং এর দলের যে সরকার বর্তমানে, যে ডিজিটাল ইন্ডিয়া আমাদের দুয়ারে সরকারের জন্য অ্যাওয়ার্ড দিয়েছে, প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পেয়েছি আমরা, ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড পেয়েছি। তো আমাদের পাড়া আমাদের সমাধান, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক অভাবনীয় প্রকল্প, সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ করা। সরকার পাড়ায় পৌঁছে যাচ্ছে, এটা বড় অ্যাচিভমেন্ট। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র ভারতের সরকার নয়, বিশ্ব জুড়ে এর জন্য প্রশংসিত হয়েছেন বহু ব্যাপারে। আমার ধারণা এখানেও তিনি বিশ্ব অলিন্দে প্রশংসিত হবেন। দেখুন, কোচবিহারে 2024-এর মতন একটা মমতা ব্যানার্জি একটা প্ল্যান আছে। মমতা ব্যানার্জি আর যারা তাদের যে রিটায়ার আইপিএস আইএসদেরকে রেখেছেন, আর ভাইপো আইপেক মিলে যে প্ল্যানটা 2024-এ করেছিল, কি যতগুলো বিজেপির ভালো ভালো নেতা আছে, লিডার আছে, ইফেক্টিভ লোক আছে, তাদেরকে হেনস্থা করো, ভয় দেখাও, কাঁচ ভাঙো, গাড়ি ভাঙো। এতে কি হবে, পশ্চিমবাংলা মানুষ একটু নরম মানুষ, এদের মধ্যে একটা ভয় ধরিয়ে দাও কি যখন লিডার অফ অপোজিশন, এমএলএ, এমপি গাড়ি ভাঙচুর হচ্ছে, ভয়, তাদেরকে মারধর করছে, তাদেরকে অপমান করছে, আর বিজেপি কিছু করতে পারছে না। বিজেপি কোনো রাজনৈতিক লড়াই জবাব, যে ভাষায় তৃণমূল জবাব চাইছে সে ভাষায় জবাব দিতে পারছে না। তা এই জায়গাতে ওরা পেয়ে বসার জন্য এইসব করছে। আপনি মার্ক করবেন 2024-এ ইলেকশনের সময় বেশিরভাগ যারা ক্যান্ডিডেট ছিল এমপি, তাদেরকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল ভোটের আগে, ভোটের দিন অবধি। সেম ফুটিং কিন্তু এখন আপনি দেখবেন। আমি 20 দিন 25 দিন আগে ওই যিনি কোচবিহারে এমএলএ কে গাড়ি ভাঙচুর করা হয়েছিল, সেদিনও আমি এইটা টুইট করে বলেছি, আমরা টুইট করে দিয়েছিলাম। আজকে সেম পরিস্থিতি আপনি দেখতে পেরেছেন। আমার মনে হচ্ছে, আমি জানি না, আমার এটা ব্যক্তিগত আমার মত, আমাদের যে লোকগুলো ওখানে 1.5 কিলোমিটার দূরে জমায়েত হয়েছিল, তাদেরকে ওখানে জমায়েত হওয়া দরকার ছিল। আর এই উদয়নগুলোর মতো একটা পাজি বদমাস লোককে সঠিক জবাবটা দেওয়া উচিত ছিল। আমি দলকে বলবো, দল কাছে আবেদন করব, এই উদয়ন গুহর আর ওই যে মন্ত্রী ওখানকার যে অভিষেক ব্যানার্জির কথায় যে নাড়াচাড়া করছে, আজকে অভিষেক ব্যানার্জি ওসব এমপি ওদের দিল্লিতে ঘুরে বেড়াচ্ছে, ওদেরকেও কোনো প্রতিবাদ করা বিজেপি আমাদের লোক নেই। আমরা রাস্তায় আটকাতে পারি না ওদেরকে গো ব্যাক করতে পারি না, কালো পতাকা দেখাতে পারি না। কি মানে হচ্ছে এটা? আমাদের বহু লোক আছে দিল্লিতে আমাদের বিজেপি কর্মীর অভাব আছে। পুলিশের কাজ করবে, পুলিশ ওদের প্রোটেকশন দেবে। কিন্তু এটা তার যদি এটা জবাব না দেওয়া হয়, আগামী দিন কিন্তু খুব ক্ষতি হবে আমাদের। আর দলকে আমি বলবো, কুচবিহারে আমাদের মতন লোককে দায়িত্ব দিক, আমরা ওখানে কিভাবে উদয়ন গুহকে ঘরে ঢুকাতে হয় ঢুকিয়ে আমরা দেখিয়ে দেবো। ও নিজের পাড়ার লোককে নিজের ভাইপো তৃণমূল করে, নিজের ভাইপোটা তৃণমূল করে, ও নিজের ভাইপো তৃণমূলের নেতা ওখানে। তো জব্দ টব্দ নিজের পাড়ায় 17-18 নম্বর ওয়ার্ডে জব্দ করতে পারে না, ভাটপাড়া মিউনিসিপ্যালিটির। ও মেঘনা মিল গেট জব্দ করতে পারে না। মেঘনা মিল গেটে একটা ভেজে বিড়ালের মতো ঘুরে বেড়ায়, বড় বড় লেকচার দিচ্ছে। দেখুন, বাংলার বিরুদ্ধে, আপনি বাঙালি বাইরে যাচ্ছে, কুচবিহার থেকে যদি কেউ গুজরাটে চাকরি করতে গেছে, তাকে বাংলাদেশি বলে তাড়িয়ে দিচ্ছে। একটা রাজবংশী মানুষ, ভদ্রলোক, যিনি কোনো আসাম যায়নি, উত্তম ব্রজবাসী, দিনাটা কুচবিহারে বাড়ি, খুব ভুল না করলে চৌধুরীহাটে বাড়ি,
তার বাড়িতে এনআরসির নোটিশ যাচ্ছে, তো মানুষ আতঙ্কিত হবে না? মানুষ রাগিত হবে না? মানুষ রেগে যাবে না? মানুষ এজিটেটেড হবে না? যে কোনো একটা পলিটিক্যাল পার্টি আপনার বাড়িতে চিঠি পাঠাচ্ছেন যে আপনি ভারত ছেড়ে চলে যান, আর সে বাড়ির লোক কি শুভেন্দু অধিকারী গেলে পঞ্চ প্রদীপে ধূপে পুজো করবে নাকি, আরতি করবে নাকি, জল বাতাসা হরিলুট দেবে নাকি? তো স্বাভাবিকভাবে মানুষ ক্ষেপে আছে। 100 দিনে কাজের টাকা দেননি, বাড়ির টাকা দেননি, এখন আপাতত ভিটে মাটি ছাড়া করার একটা প্ল্যান করেছেন এসআইআর এবং এনআরসি চালু করে। তো মানুষ এজিটেটেড তো বটেই, এ তো কিছু করার নেই। আজকে অনেকগুলো প্রকল্প যেখানে টাকাগুলো পয়সা না দিলে তাদের নাম নথিভুক্ত হয় না। আজকে যারা বাড়ি করে, যাদের বাড়ি আছে তাদের আবার বাড়ি হয়, গোয়াল ঘর বানাবার জন্য উনি টাকা নিয়ে ওনার। ভারতবর্ষে একমাত্র রাজ্য আছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, যেখানে সব থেকে বেশি তিরপাল কেনা হয়। কেন? পাকা বাড়ি নেই। আর মমতা ব্যানার্জি রোজ নাকি পাকা বাড়ি করে দিচ্ছে। মমতা ব্যানার্জি প্রথম একজন মুখ্যমন্ত্রী যে বাঁধ তৈরি করেন তিরপাল দিয়ে, এটা কোথাও নেই। আমার মনে হচ্ছে পৃথিবীতে কোনো বৈজ্ঞানিক এই কায়দা বের করতে পারবে না কি তিরপাল দিয়ে বাঁধ তৈরি হবে। অনলি একমাত্র আছে। আর আমরা ভারতবর্ষে প্রত্যেকটা জায়গা ঘুরি, জানি, আমি তো কোনোদিন দেখিনি কি তিরপাল দিয়ে বাঁধ তৈরি হয়। আর সেই বাঁধ প্রত্যেক বছরই ভেঙে পড়ে যায়। ওই সিনেমা, আগে সিনেমাতে দেখাতো না কি ব্রিজ হচ্ছে, ব্রিজটা ভেঙে পড়ছে, ওই অবস্থা আছে। দেখুন, এখন হচ্ছে ওর একটা মন্ত্রী প্রয়াগরাজে বলেছে গঙ্গার জল ঢুকে গেছে, নাকি গঙ্গা বাড়িতে চলে গেছে। অর্জুন সিং এর ভাটপাড়ার বাড়ির ছাদ থেকে ঢিল মারলে গঙ্গায় গিয়ে পড়বে। ও যেখানে থাকে সেখানে বাড়ি থেকে যদি জোরে ঢিল মারে তো ভাটপাড়ার গঙ্গার ঘাট পেরিয়ে গঙ্গায় পড়বে। প্রয়াগরাজে কিন্তু গঙ্গা বাড়িতে ঢুকে গেছে লোকের। অর্জুন সিং এর ভাগ্য ভালো, অর্জুন সিং বাংলায় থাকে, তাই অর্জুন সিং বাড়ি অব্দি গঙ্গার জল পৌঁছয়নি। এটা বুঝতে হবে যে পশ্চিমবাংলা কি আর প্রয়াগরাজ কি। পরিযায়ী শ্রমিকরা, বাঙালি শ্রমিকরা ওনাকে ভালো করে ভিডিও করে করে বলে দিচ্ছে কি দিদি আপনি আমাদের জন্য ভাববেন, আপনাকে ভাবতে হবে না আমাদের জন্য, আমরা খুব সুখীতে আছি, এখানে অনেক কারখানা হচ্ছে। আপনার ওখানে কোনো কারখানা, ওখানে আপনার ওখানে বোমের কারখানা আছে আর লুটের কারখানা আছে, পুকুর ভরাটের কারখানা আছে। বাঙালি ছেলেরাই যারা পরিযায়ী শ্রমিক আছে তারা বুঝে। হ্যাঁ, নিশ্চিতভাবে রোহিঙ্গা, পাকিস্তানি, বাংলাদেশি অনুপ্রবেশকারী, মুসলমান, আমরা ভারতবর্ষে তাদেরকে থাকতে দেব না। নট অনলি বাংলা, পশ্চিম বাংলা, ভারতবর্ষের মধ্যে থাকতে দেওয়া হবে না। উনি হয়েছেন আসল তাদেরকে প্রোটেকশন দেওয়ার রানী। বাংলাদেশে অনুপ্রবেশকারী পাকিস্তানি রোহিঙ্গা আসবে, উনি ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড বানিয়ে বলবেন এটাই তো ওদেরকে নাগরিকতা দিয়ে দিল। এটা মূর্খ মুখ্যমন্ত্রী, নাগরিকতা শব্দর মানেটাই জানেন না। দেখুন, অর্জুন সিং একটা বাজে লোক, ভুলভাল কথা বলা তার অভ্যাস, তার এডুকেশন কোয়ালিটি, তার টেস্ট, এটা সবাই জানে। কিন্তু অনুপ্রবেশকারী কারা? কারা অনুপ্রবেশ করতে সাহায্য করছে? বিএসএফ। আর যদি কেউ প্লেনে করে নেমে এসে, ভিসা করে, পাসপোর্ট করে প্লেনে করে নেমে এসে তারপর দেশে না ফেরে, সেটা তো এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের দায়িত্ব, তাকে খুঁজে বার করা, তাকে লোকেট করা। তো অনুপ্রবেশ কারা, অনুপ্রবেশকারী কারা? এই যে বড় বড় কথা বলছে রোহিঙ্গা আর বাঙালি, রোহিঙ্গা কি বাঙালি? রোহিঙ্গা তো রাখাইন স্টেট থেকে এসছে, মিয়ানমার। তারা কি বাঙালি? তাদের রেস বাঙালি না, তাদের কথা বাঙালি না, তারা বাংলায় লেখে না, তারা বাংলায় কথা বলতে পারে না। তো রোহিঙ্গা আর বাঙালিকে, যে বাঙালিকে অপমান করে, বলুন না, যারা মতুয়া, কেন তাদের পুনেতে মারধর করেছে? হিন্দুদের মারধর করছে, পেল অর্ডার দিয়ে পাশের দেশে ফেলে দিচ্ছে, পুশব্যাক করিয়ে দিচ্ছে, পরে সেই থুতু ফেলে, সেই থুতু চেটে আবার বিডিআর এর মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনতে হচ্ছে। বাংলা বললেই বাংলাদেশি, বাংলা বললেই অনুপ্রবেশকারী। বাংলা কোনো ভাষা নয়, বাংলা উপভাষা। খেয়েছেন বললে ঠিক আছে, যদি একটু খাইছেন বলেন তাহলে ঠিক নেই। কি জানেন বললে ঠিক আছে, জাইন না গেছেন বললে ঠিক নেই। উপভাষা আমাদের ভাষা শেখাচ্ছে। কাঁথির ভাষা কাকদ্বীপের ভাষা এক, কাকদ্বীপের ভাষা কুচবিহারের ভাষা এক, ঝালদার ভাষা বনগার ভাষা এক। ঠিক বলুন না, উত্তরপ্রদেশে যেভাবে হিন্দি বলে, বিহারে কি সেভাবে হিন্দি বলে? হরিয়ানায় যেভাবে হিন্দি বলে, চাম্বালে কি সেভাবে হিন্দি বলে? না রাজস্থানে সেভাবে হিন্দি বলে? স্বাভাবিকভাবেই বাঙালির উপর রাগ। দেখুন, ইংরেজরা বাঙালি কেন ভবানীপুরের লোকজনকে খুব ভয় পেত।
এবং তাই জন্য তাকে দেশ ছাড়া করার ইচ্ছা, তাকে মারার ইচ্ছা এটা ছিল। এবং কিছু বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জির মতো তাদের বিরোধিতা করত। তো ইংরেজরা যেমন ভবানীপুরের লোককে ভয় পেত, তাদের উত্তরসূরিরাও এখন ভবানীপুরের লোককে বড় ভয় পায়। তাই জন্যই ভবানীপুরের লোকদের এরকম ভুলভাল কথা। সেদিন যেমন ইংরেজরা ভবানীপুরের লোকজনকে ভুলভাল কথা বলতো, সন্ত্রাসবাদী বলতো, আজকেও অনুপ্রবেশকারীদের রানী, খালা, ফুফা এসব কথাবার্তা বিজেপির লোকেরা ভবানীপুরের লোকজনদের বলে। কারণ সেদিন নেতাজি থেকে শুরু করে আজকে যত ভবানীপুরের লোকজন আছে, যত বাংলার লোক আছে, ইংরেজদের মতো তাদের উত্তরসূরি বিজেপি ভয় পায়।